আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর ভালো থাকাটাই কামনা করি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা নিয়ে। রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি পুরোটা অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং সাথে সাথে নোট করে নেবে, তাহলে দেখবে খুব সহজেই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি তোমাদের কাছে খুব সহজ মনে হবে। অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি চিনি, তাদের প্রশ্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা অনেক কঠিন। হ্যাঁ, এটি একটু কঠিন, তবে তোমরা যখন মনোযোগ সহকারে অধ্যায়টি দেখবে আশা করি অনেক সহজ মনে হবে। আর যে ধরনেরই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমরা নিজেরাই খুব সহজে এই সৃজনশীল উত্তরগুলো খুব সহজে দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে এবং এই ভিডিওটি নতুন করে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখলাম প্রতীক কি। কোন মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আমরা জানি প্রতীক কি। প্রতীক হচ্ছে কোন মৌলের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। আমরা উদাহরণ দিয়ে দেখি। দেখো উদাহরণ এখানে আছে হাইড্রোজেন সমান সমান H, বোরন সমান সমান B। একটু খেয়াল করো, হাইড্রোজেন এই পুরো নামটা হাইড্রোজেন, আবার শুধুমাত্র নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার HT এখানে লেখা আছে। H দ্বারা হাইড্রোজেন বোঝানো হয়। তার মানে আমরা যখন এই হাইড্রোজেন পুরো লেখাটা দেখি তখন আমরা বুঝি কি এটি একটি হাইড্রোজেন। অথবা যদি আমরা শুধু হাইড্রোজেন পুরো লেখাটা লেখার দরকার হয় না, শুধুমাত্র H লিখি, তাহলে আমরা বুঝে নিতে পারি কি এখানে হাইড্রোজেন আছে। তার মানে পুরো মৌলের পুরো সম্পূর্ণ লেখাটা লেখার প্রয়োজন হয় না, শুধুমাত্র তার সংক্ষিপ্ত রূপ প্রকাশ করলে আমরা বুঝে নিতে পারি এটা কি তার নাম। তার মানে দেখো, হাইড্রোজেনকে যদি আমরা H দ্বারা প্রকাশ করি তার মানে আমরা H দ্বারা কি বুঝি? হাইড্রোজেন। আবার একইভাবে বোরন সমান B, তার মানে আমরা B দেখলে বুঝে নেব যে এটা বোরন। পুরো লেখাটা আমাদের প্রয়োজন হয় না। তাহলে কোনো মৌলের সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেন, বোরন, আরো অনেকগুলো মৌল আছে, যেমন কার্বন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ইটিসি ইত্যাদি ইত্যাদি। কারণ 114টি মৌল আছে, 114টিকে আমরা কি সংক্ষিপ্ত আকারে যেটাকে প্রকাশ করবো সেটা হচ্ছে কি প্রতীক। এরপর দেখো সংকেত। আমরা প্রতীক কি জানলাম, এবার হচ্ছে সংকেত। হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। খুব সহজ, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এবার আমরা জানবো যে অণু কি। উদাহরণ হিসেবে দেখো, একটু যদি খেয়াল করো, আমরা উদাহরণ হিসেবে কি দিলাম? H2O2 এবং B2। তার মানে দেখো এখানে আমরা H, শুধুমাত্র H দিলাম, এখানে তার সাথে একটা 2 আছে, পার্থক্য হচ্ছে এতটুকুই। এই H দ্বারা আমরা বুঝে নিলাম এটা হচ্ছে কি মৌলের প্রতীক। যখন এখানে 2টা আছে, 2টা হচ্ছে অণু। তার মানে যখন প্রতীকের সাথে অণু যোগ হলো তখন সেটা হয়ে গেল সংকেত। তাহলে দেখো H2 সংকেত, O2 সংকেত, B2 সংকেত। তার মানে এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা এবং বোরন 2টা আছে। তার মানে অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতে পারি? অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলতে পারি। যোজনী কি? খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, খুব মনোযোগ সহকারে দেখবে। সাধারণত যোজনীকে হাতের সাথে তুলনা করা হয়। যে মৌলের যতটি হাত থাকবে তার যোজনী তত হবে। তাহলে আমরা তোমাদের বইয়ের মধ্যে খুব সহজে খুব সুন্দরভাবে লেখা আছে যে যোজনীকে হাতের সাথে তুলনা করা হয়। তাহলে যোজনীকে কিসের সাথে তুলনা করা হয়? হাতের সাথে। যে মৌলের যতটি হাত থাকবে তার যোজনী ততটি হবে। দেখো একটি উদাহরণ দেখলাম আমরা এখানে একটা চিত্র আনলাম। কিসের? মাঝখানে লেখা আছে কার্বন, আর কার্বনের চারপাশে কি হাত লেখা আছে 4টি। তার মানে কার্বনের পরমাণু কয়টি হাত আছে? 1টি, 2টি, 3টি, 4টি হাত আছে। তার মানে কার্বনের যদি 4টি হাত থাকে তাহলে কার্বনের যোজনী কত? 4। কারণ আমরা জানি যে মৌলের যতটি হাত থাকে তার যোজনী তত। যেহেতু কার্বনের কতটি যোজনী আছে? 4টি। কার্বনের কতটি হাত আছে? 4টি হাত। তাহলে কার্বনের যোজনী হবে 4। এখানে আমরা লিখলাম কার্বনের যোজনী 4। অক্সিজেন। দেখো একটু খেয়াল করো, অক্সিজেন হাত কয়টি? আমরা দেখতে পেলাম অক্সিজেন হাত হলো 2টি। তাহলে অক্সিজেন যোজনী কত হবে? 2টি। ঠিক আছে কিনা? অক্সিজেন যোজনী
2। এখন আমার প্রশ্ন যে যদি আমরা এমন একটা মোল দিলাম যে মোলের যোজনী হবে হাত থাকবে 3টি, তাহলে তার যোজনী কত হবে? অবশ্যই 3। এবং এমন একটা মোল দিলাম যার হাত হচ্ছে 1টি, তার যোজনী কত হবে? 1। আর আমরা সকলে জানি যে হাইড্রোজেনের 1টি হাত থাকে, হাইড্রোজেনের যোজনী হচ্ছে কি 1। তাহলে আমরা যোজনী দেখলাম। এবার আমরা যোজনীর কাজটা কি সেটা সম্পর্কে জানবো। দেখো যোজনীর কাজ কি, যে মোলে যতটি যোজনী থাকবে সে ততটি মোলকে তার নিজের দিকে টানতে পারবে। তার মানে যার যতটি হাত আছে সে ততটি হাত দ্বারা অন্য মোলকে তার নিজের দিকে টানতে পারবে। যার যত বেশি হাত সে তত বেশি মোলকে আনতে পারবে, যার যত কম হাত সে তত কম মোলকে আনতে পারবে। তাহলে যোজনীর কাজ কি, যে মোলের যতটি যোজনী থাকবে সেই মোল ততটি মোলকে তার নিজের দিকে টানতে পারবে। আমরা একটা উদাহরণ দেখি। কি দেখো, কার্বন। আমরা জানি কার্বনের কতটি হাত আছে? 1টি, 2টি, 3টি, 4টি হাত আছে কার্বনের। তার মানে কার্বন কতটি মোলকে তার দিকে টানতে পারবে? 4টি মোলকে। এখন আমরা যদি অক্সিজেনের কথা হিসাব করি, অক্সিজেনের কতটি হাত আছে? 2টি। তার মানে অক্সিজেন কতটি মোলকে তার দিকে টানতে পারবে? 2টি মোলকে। আবার যার 3টি হাত আছে সে 3টি মোলকে তার দিকে টানতে পারবে। তাহলে আমরা দেখো, আমরা আগেই বলেছি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, কারণ হাইড্রোজেনের হচ্ছে 1টি হাত, তাই কার্বন তার 4টি হাত দ্বারা 4টি হাইড্রোজেনকে টেনে নিল। তাহলে কার্বনের যোজনী 4 হওয়ার কারণ, দেখো কার্বনের যোজনী 4 হওয়ার কারণ কার্বন 4টি হাইড্রোজেনকে তার নিজের দিকে টেনে নিয়েছে। তাহলে আশা করি যোজনীটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। কারণ যোজনী হচ্ছে কি, কোনো মোল অন্য কতটি মোলকে তার নিজের দিকে টানতে পারে, যে যতটি মোলকে তার নিজের দিকে টানতে পারে তার যোজনী হচ্ছে ততটি। নেক্সট টপিক, ধাতু এবং অধাতু চিনার উপায়। যদিও এই অধ্যায়ের মধ্যে এতটুকু প্রয়োজন নেই, তবে জানতে হবে। তোমরা খেয়াল করবে 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে ধাতু এবং অধাতু নিয়ে খুবই একটি বড় একটি টপিক আছে, ধাতু অধাতু। আর ধাতু অধাতুর একটি জানার একটি বিষয় আছে এখানেও আমরা যে নিলাম ধাতু কি এবং অধাতু কি। কোন মোলের খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে, অনেক হিউজ আলোচনা আছে ধাতু এবং অধাতু নিয়ে, আমরা অতটুকু নাই গেলাম। আমরা খুবই সহজভাবে ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করব। দেখো, ধাতু হচ্ছে কোন মোলের শেষ কক্ষপথে 1, 2, 3 ইলেকট্রন থাকলে তারা ধাতু হয়। তাহলে কোন মোলের শেষ কক্ষপথে 1, 2, 3 ইলেকট্রন থাকলে তারা কি হয়? ধাতু হয়। এখন ইলেকট্রন বিন্যাসটা আমরা আসলে এখন তোমরা যারা 6ষ্ঠ অধ্যায় খুব ভালো করে পড়ে এসেছো তারা অবশ্যই এটা খুব সহজে বুঝে নিতে পারবে। যেমন তারপরও তোমাদের সুবিধাতে আরেকটু বলে নিই যে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করার জন্য কতটি কক্ষপথের প্রয়োজন হয়। আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে কোনো মৌলের শেষ কক্ষপথে যখন 1, 2, 3 ইলেকট্রন থাকবে তাহলে তারা কি হবে? ধাতু। তার মানে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করার পর দেখবো যে একটি মৌলের লাস্ট কক্ষপথে 1টি ইলেকট্রন, আমরা সহজে বলে নেব সে ধাতু। এবং মৌলের শেষ কক্ষপথে 5 ও 7 ইলেকট্রন থাকলে তারা কি হয়? অধাতু হয়। উদাহরণ হিসেবে দেখো, সোডিয়ামের পারমাণবিক প্রোটন সংখ্যা কত? 11। আবারও বলি, এই 11 সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 কিভাবে আসছে, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 কিভাবে হলো, এটা অবশ্যই তোমরা 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে ওই 6ষ্ঠ অধ্যায় থেকে খুব ভালো করে দেখে নিতে পারবে। তাহলে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি কি, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তাহলে 8টি আর 2 10 হলো, আর এখানে হচ্ছে 11, আর মাত্র 1টি ইলেকট্রন বাকি, তাহলে 1টি, তৃতীয় কক্ষপথে 1টি। দেখো, যে কোনো মৌলের শেষ কক্ষপথে যদি 1, 2, 3 ইলেকট্রন থাকে তাহলে তারা কি হয়? ধাতু হয়। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? 1টি, তাই অবশ্যই সোডিয়াম কি? ধাতু। আবার যারা এবং মৌলের শেষ কক্ষপথে 5, 6, 7 ইলেকট্রন থাকলে তারা কি হয়? অধাতু হয়। যেমন অক্সিজেন 8, প্রথম কক্ষপথে 2টি, তাহলে আর কয়টি আছে? 6টি, তাহলে আমরা 6টি দিলাম। তাহলে দেখো, আমরা জানি 5, 6, 7 ইলেকট্রন থাকলে কি হয়? তারা অধাতু। তার মানে অক্সিজেন একটি অধাতু। রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ 2টি অংশ থাকে, একটি হচ্ছে বিক্রিয়ক, একটি হচ্ছে উৎপাদক। রাসায়নিক বিক্রিয়া করার জন্য যে মূল বা যৌগগুলো প্রথমে বিক্রিয়া করবে তাহলে হচ্ছে বিক্রিয়ক, আর বিক্রিয়া করার পর যখন নতুন কোনো পদার্থ বা নতুন কোনো মৌল, নতুন কোনো যৌগ উৎপন্ন করবে তারা হচ্ছে উৎপাদক।
তার মানে যারা বিক্রিয়া করবে প্রথমেই তারা বিক্রিয়া করার পর যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে উৎপাদক। উদাহরণ দেখো, সালফার এবং অক্সিজেন তারা প্রথমে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর সালফার ডাই অক্সাইড একটা নতুন যৌগ উৎপন্ন হচ্ছে। তার মানে সালফার এবং অক্সিজেন যেহেতু আগে বিক্রিয়া করেছে তাই তারা বিক্রিয়ক, এবং বিক্রিয়া করার পর যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে উৎপাদক। যেমন সালফার ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই এটা হচ্ছে কি একটি উৎপাদক। আরেকটি দেখো, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। তাহলে দেখো, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড প্রথমে বিক্রিয়া করার পর নতুন আরেকটি যৌগ উৎপন্ন হয়েছে। তার মানে বিক্রিয়ক, যারা প্রথমে বিক্রিয়া করবে তারা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়া করার পর যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উৎপাদক। খুব সহজে বুঝতে পেরেছি আশা করি বিক্রিয়ক কি এবং উৎপাদক কি। তীর চিহ্নের তীর চিহ্নের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রিয়ক, তীর চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদক। রাসায়নিক সমীকরণ সমতাকরণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। রাসায়নিক সমতাকরণ হলো বিক্রিয়ক এবং উৎপাদককে সমান সংখ্যক পরমাণু থাকবে। সমতাকরণ হলো কি? সমতাকরণ হলো বিক্রিয়ক এবং উৎপাদকে সমান সংখ্যক পরমাণু থাকবে। একটু খেয়াল করো, H2 প্লাস O2 বিক্রিয়া করে কি H2O পানি উৎপন্ন করছে। কি এখানে আমরা একটা তীর চিহ্ন দিলাম, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো আমাদের বিক্রিয়াটি কিন্তু সমতাকরণ হলো না, কারণ আমাদের বিক্রিয়ক এবং উৎপাদকের পরমাণুর সংখ্যা সমান না। এখানে হাইড্রোজেন আছে 2টি, এখানে অক্সিজেন আছে 2টি, কিন্তু আমরা উৎপাদকে কি দেখব? হাইড্রোজেন আছে কয়টি? 2টি, অক্সিজেন আছে 1টি, কিন্তু এখানে অক্সিজেন কয়টি আছে? 2টি। তার মানে আমাদের বিক্রিয়াটি কি নয়? সমতাকরণ হলো না। তাহলে আমরা কিভাবে সমতাকরণ করব? আমরা দেখো এমনভাবে সমতাকরণ করব, এমনভাবে কোনো সংখ্যাকে হিসাব করব যেন দোনো পাশেই কি হয়ে যায়, আমাদের সমান সমান পরমাণু সংখ্যা হয়। তাহলে H2 সাথে আমি যখন 2 কে গুণ করলাম প্লাস O2, যখন আমি H2 সাথে 2 কে গুণ করে দিলাম, H2 সাথে যখন 2 কে গুণ তখন দেখো 2 দুগুণে কত? 4। হাইড্রোজেন টোটাল কয়টা হলো? 4টা, আর অক্সিজেন হলো 2টা। তাহলে এখানে দেখো 2 দুগুণে কত? 4। তাহলে হাইড্রোজেন হলো 4টা, আবার এই অক্সিজেন হলো কটা? 2টা, কারণ 2টা হচ্ছে H2 এবং O 2টার সাথে গুণ। দেখো যখনই আমাদের বিক্রিয়ক এবং উৎপাদকের পরমাণু সংখ্যা সমান হয়েছে তখন আমরা এখানে কি চিহ্ন ব্যবহার করলাম? সমান চিহ্ন। তার মানে সকল ক্ষেত্রে আমরা সমান চিহ্নটা ব্যবহার করতে পারবো না। ওই সকল ক্ষেত্রে পারবো যে সকল ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদকের পরমাণুর সংখ্যা সমান সমান হবে, অন্যথায় আমরা তীর চিহ্ন ব্যবহার করব। আশা করি রাসায়নিক সমীকরণ সমতাকরণটা খুব সহজে বুঝতে পেরেছ। তোমাদের বইয়ের মধ্যে ভেঙে ভেঙে দেওয়া আছে, ওইখানে তোমরা একটু খেয়াল করলে আরো সহজে বুঝে নিতে পারবে। রাসায়নিক বিক্রিয়া আমরা জানি 4 প্রকার। রাসায়নিক বিক্রিয়া 4 প্রকার: সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 4 প্রকার: সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া একের অধিক পদার্থ একত্রিত হয়ে নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। প্রথমে তোমরা একটু খেয়াল করো, সংযোজন কথা মানে কি বুঝি আমরা? তোমরা একটু খেয়াল করে দেখবে যে সংযোজন কথাটা মানে হচ্ছে কি? সংযুক্ত করা। তার মানে যে বিক্রিয়ায় সংযুক্ত করবে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন একের অধিক পদার্থকে একত্রিত হয়ে নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করাকে কি বলা হয়? সংযোজন বিক্রিয়া। উদাহরণ দেখো, এখানে 2টি উদাহরণ দিলাম আমরা। প্রথমটা হলো সালফার এবং অক্সিজেন, ঠিক আছে কিনা? দেখো 2টি আলাদা আলাদা মোল ছিল, 2টি আলাদা আলাদা মোল যখন বিক্রিয়া করে তখন তারা কি হয়ে গেল? একত্রিত হয়ে গেল। তাহলে 2টি আলাদা মোল বিক্রিয়া করে যখন একত্রিত হয়ে গেল, এটাই হচ্ছে কি? সংযোজন বিক্রিয়া। দেখো সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে, সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে 2টা বিক্রিয়া হচ্ছে কি? সংযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া
যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একের অধিক মৌল ও যৌগ উৎপন্ন হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে। সংযোজন বিক্রিয়ার ঠিক বিপরীত হচ্ছে বিযোজন বিক্রিয়া। আমরা জানি সংযোজন বিক্রিয়া হচ্ছে একের অধিক পদার্থ একত্রিত হবে, আর বিযোজন বিক্রিয়া হচ্ছে একটি পদার্থ ভেঙে একের অধিক হবে। তাহলে যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একের অধিক মৌল ও যৌগ উৎপন্ন হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে। উদাহরণ, সালফার ডাইঅক্সাইড। সেম বিক্রিয়াটা আমরা শুধু উল্টেই দিলাম। দেখো, সালফার ডাইঅক্সাইড এটা একটি যৌগ ছিল, কারণ একের অধিক পদার্থ যখন একত্রিত হয় তখন তাকে আমরা যৌগ বলি, আর যখন শুধুমাত্র একটি পদার্থ থাকে তখন তাকে আমরা মৌল বলি। তাহলে দেখো, একটি যৌগ ভেঙে কি দুটি আলাদা আলাদা মৌলে পরিণত হয়েছে, তার মানে একটি বিক্রিয়া ভেঙে যখন আলাদা আলাদা হবে সেটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। একইভাবে দেখো, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম এবং ক্লোরিনে পরিণত হয়েছে, তার মানে এটি একটি বিযোজন বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ সংযোজন বিক্রিয়া এবং বিযোজন বিক্রিয়া কি। এবং সংযোজন বিক্রিয়া দেখলে যেন বুঝে নিতে পারো যে কোনটা সংযোজন বিক্রিয়া এবং কোনটা বিযোজন বিক্রিয়া। আমরা দেখতে পেলাম যে দেখো, এই বিক্রিয়াটি সংযুক্ত হয়েছে, তার মানে এটি একটি সংযোজন বিক্রিয়া, আর এই বিক্রিয়াটি কি ভেঙে আলাদা হয়েছে, তার মানে এটি একটি বিযোজন বিক্রিয়া। নেক্সট, প্রতিস্থাপন বিক্রিয়া। একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো যেন একজনের আসন থেকে অন্যজনকে তুলে তুমি সেই আসনে বসলা, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে একটি মৌল যখন কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে সে তার জায়গায় বসবে এবং নতুন একটি যৌগ তৈরি হবে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। দেখো উদাহরণ, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। দেখো, এখানে জিঙ্কটা কিন্তু আলাদা ছিল এবং সালফিউরিক অ্যাসিড H2SO4 এই সবগুলো কিন্তু একসাথে ছিল। যখন বিক্রিয়াটি সংঘটিত হয়েছে তখন এই জিঙ্ক সে তার জায়গা পরিবর্তন করে হাইড্রোজেনের জায়গা প্রতিস্থাপিত হয়ে গেছে, জিঙ্ক হাইড্রোজেন জায়গা দখল করে নিয়েছে। তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে, জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্ক যেহেতু হাইড্রোজেনের জায়গা দখল, কিন্তু হাইড্রোজেন কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন গ্যাস পরিণত হয়েছে। তাহলে এটি একটা প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটি মৌল বা যৌগ অপর একটি মৌলকে সরিয়ে, তার মানে দেখো হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক বসে নতুন একটি যৌগ গঠন করলো, তাহলে এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে তোমরা বিক্রিয়া দেখলে যেন বুঝতে পারো কোনটা কি বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে সেটা কি তার জায়গা পরিবর্তন করে নিয়েছে কিনা। যদি জায়গা পরিবর্তন করে নেয় তাহলে সেটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়া, লাস্ট বিক্রিয়া দহন। যে বিক্রিয়ায় মুক্তভাবে অক্সিজেন বিক্রিয়া করে তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে যে বিক্রিয়ায় মুক্তভাবে অক্সিজেন বিক্রিয়া করে তাকে কি বিক্রিয়া বলা হয়, দহন বিক্রিয়া বলা হয়। উদাহরণ, দেখো সালফার। এই দেখো, সালফারের সাথে মুক্ত অক্সিজেনের সাথে কিন্তু আর কোনো মৌল নেই, কোনো যোগ নেই, শুধুমাত্র অক্সিজেন বিক্রিয়া করছে। তাই সালফার এবং অক্সিজেন বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে, আর সেটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে পোড়ানো, জ্বালানো ইত্যাদি। তাহলে আমরা জানি যে কখনোই অক্সিজেনের অনুপস্থিতিতে আগুন জ্বলে না, আর আগুন যদি না জ্বলে তাহলে সেখানে পোড়ানো হয় না, দহন হয় না। তাহলে দহন বিক্রিয়ার পূর্ব শর্ত যে সেখানে মুক্তভাবে অক্সিজেন থাকতেই হবে, কারণ মুক্তভাবে অক্সিজেন না থাকলে সেখানে আগুনের অস্তিত্ব পাওয়া যাবে না। তাই দহন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় মুক্তভাবে অক্সিজেন বিক্রিয়া করে তাকে দহন বিক্রিয়া বলে। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া উৎপন্ন করেছে। তোমরা যদি একটু খেয়াল করো, দহন বিক্রিয়াটা কিন্তু একদিক থেকে আবার সংযোজন বিক্রিয়াও। দেখো, সালফার এবং দুইটা মৌল একসাথে সংযুক্ত হয়ে গেছে, তার মানে দহন বিক্রিয়া একদিকে সংযোজন বিক্রিয়াও। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি সকল দহন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, তবে সকল সংযোজন বিক্রিয়া দহন বিক্রিয়া নয়। রাসায়নিক বিক্রিয়া, তাপ শক্তির রূপান্তর। রাসায়নিক বিক্রিয়া অনেক ধরনের বিক্রিয়া আছে। কিছু কিছু বিক্রিয়া করার পর উৎপাদক অনেক গরম অনুভূত হয়, কিছু কিছু বিক্রিয়া করার পর উৎপাদক অনেক ঠান্ডা অনুভূত হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির রূপান্তর, যে সকল বিক্রিয়া করার পর উৎপাদক অনেক গরম অনুভূত হবে, অনেক গরম সৃষ্টি হবে, সেটাই হচ্ছে তাপ শক্তির রূপান্তর। এর প্রথম উদাহরণ আমাদের সবার পরিচিত, আমাদের হাতের নাগালে থাকে, সেটা হচ্ছে মোম।
মোম হলো একটি রাসায়নিক বস্তু, একে পোড়ালে তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়। কারণ মোম হলো একটি রাসায়নিক বস্তু, একে পোড়ালে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হয়। একটি মোমের চিত্র দেখো এখানে। মোম জ্বালানোর পরে কি কি সৃষ্টি হচ্ছে। মোমের এখানে একটা আগুনের শিখা দেখা যায়। আমরা যখন আগুনের শিখার পাশে হাতটা ধরবো, দেখবো আমাদের হাতটা গরম হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে। আবার যখন অন্ধকারে আমরা মোমটা জ্বালাই, তখন দেখবো তার চারপাশে আলোকিত হয়ে গেল, তার মানে এখান থেকে বুঝতে পারলাম মোম আলোক শক্তি উৎপন্ন করছে। তার মানে মোম একসাথে দুইটা শক্তি উৎপন্ন করে, একটি হচ্ছে তাপ শক্তি, আরেকটি হচ্ছে আলোক শক্তি। কয়েকটি প্রয়োজনীয় সংকেত যেগুলো আমাদের এমসিকিউ বা বিভিন্ন সৃজনশীলের প্রয়োজনে এসে থাকে, সেটি হচ্ছে প্রথম সংকেত চুনের পানির সংকেত, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca ব্র্যাকেট OH ব্র্যাকেট 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটি সংকেত যেগুলো প্রায় টাইমে পরীক্ষায় আসে। চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট CaCO3, চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড CaO। তিনটি চুনের পানি, চুনা পাথর, চুনের সংকেত, তিনটি সংকেতই অনেকটাই একই রকম, তাই আমরা অনেক ক্ষেত্রে এগুলোকে ভুলে যাই যে চুনের পানির সংকেতের ক্ষেত্রে আমরা অনেক সময় চুনা পাত্রের সংকেত বসিয়ে দিই, বা চুনের পানির সংকেতের ক্ষেত্রে আমরা চুনের সংকেত বসিয়ে দিই। তোমরা অবশ্যই ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে যেন মিস না হয় বা ভুলা না যায়। প্রয়োজনীয় প্রশ্নসমূহ, এই অধ্যায় থেকেও তোমাদের কিছু প্রয়োজনীয় প্রশ্ন আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি পরীক্ষায় আসে। প্রথম প্রশ্ন, প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। লাইম ওয়াটার কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলে। তার মানে আমরা জানলাম লাইম ওয়াটারের আরেক নাম কি? চুনের পানি। তাহলে পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলে। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যে সমস্ত দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবহন, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত, তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ কি করে? পরিবহন করে। পানিতে দ্রবীভূত অবস্থায় বা গলা অবস্থায় কি তারা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।